नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा जगৎপূজ্য মহাকারণিক সম্যক বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞা পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আপনার কথা এগুলো শোনা যায় নাই। কথা শোনা যায় না যে এখন শোনা যাচ্ছে? আমাদের পেজ নাম্বার কত? আমরা ওইদিন মনে হয় 4 প্রকার অরূপ দিয়ান 16 বার, ওইটা তো শুরু করছিলাম মনে হয় না কিছু কুমার? মনে হচ্ছে না, একটু দেখি। খরচে বন্ধন মঙ্গল কত নাম্বার? 265 নাম্বার আমরা শুরু করছিলাম নানাত্ব সংখ্যা পর্যন্ত। তারপরে ওই যে ওর উপর বছর কুশল আর কি। হ্যাঁ, আর আমরা পুরো কুটুহড়েল কজি এবে মোবাইল বে আজ আপডেট করছি তো হ্যাঁ এবে ডোকেন নাম্বারের বলি পড়তে মোবাইল আপডেট তো সমস্যা মোবাইল নো ওই হোয়াটসঅ্যাপ। আচ্ছা, 265 नंबर फरा गई दादा 66 नंबर फरा आ जाते ये उधर की বাদ সাজ নাম্বার শুরু করব নাকি? হ্যাঁ শুরু করুন। যে সময়ে কোন ধর্মগুলো কুশল যে সময়ে অরূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন যোগী
আচ্ছা আমি অ্যাপস থেকে পড়বো বলতে নাকি ইয়ে থেকে বই থেকে? আপনি অ্যাপস থেকে পড়েন, আমরা বই থেকে দেখতেছি। আচ্ছা বন্ধু ঠিক আছে। তখন পুরোপুরি আকাশ আয়তন অতিক্রম করে বিজ্ঞান আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে উপেক্ষা স্বগত চতুর্দিন উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময় তার স্পর্শ হয় ও বিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে কুশল। আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু করে আলোচনা করতে বলছিলাম যে উপাসিকাকে গতবার ক্লাস টাইম শেষ হয়ে গেছিল যে, না? হ্যাঁ বানতে। ও দেন উপাসিকা আলোচনা করে ফেলেন তো। এরপরে সুকন বাবু বলতে হবে, ইয়ে করেন। বান্ধব চলে গেছে, পিছিয়ে ডাকতেছে, সে চলে গেছে। পিছিয়ে ঘুমায় নাই, চিৎকার করতেছে। তাহলে আপনি বলেন। না সুকন বলতে, সুকন বাবু বলেন। আমি বললে বুঝতে পারবো না, বাংলা বাংলা হবে সবকিছু। এখানে বানতে অর্থাৎ অল্পবচন কুশল চারটা তো: আকাশ নয়নতন, বিজ্ঞান নয়নতন, আকিঞ্চন নয়নতন, নৈব সংজ্ঞান আশঙ্কা। একটা চারটা করি, এখানে চারটা দিয়ে মানে অর্থাৎ সবগুলো বুঝেছে আর কি। একটা চারটা দিয়ে মানে অর্থাৎ 16 বার হবে আর কি। হ্যাঁ, তো এর মধ্যে মানে ওই ওই অর্থাৎ সাধক আর কি, অর্থাৎ যে উনি আকাশ নয়নকে মানে অতিক্রম করে বিজ্ঞানান্তয়ন্তনকে অতিক্রম করে আকিঞ্চনান্তয়ন্তন, এভাবে নৈব সংজ্ঞান আশঙ্কা পর্যন্ত। তো এখানে যেটা মানে ওই চতুর্থ ধ্যান বলছে, এটা চতুর্থ ধ্যান, এটা পঞ্চম ধ্যান, অর্থাৎ পঞ্চম ধ্যান হবে মানতে আর কি। পঞ্চম ধ্যান মানে অর্থাৎ ওই অবস্থান করে সে সময় স্পর্শ হয়ে থাকে, যে আগেরগুলো আমরা পড়ে আসছি। মানে এটা না বলতেছি যে চারি অরূপ ধ্যানগুলো একটু আলোচনা করার জন্য, মানে এটা আলোচনা করে ফেললে ওই সময় এই জিনিসগুলো আমাদের উৎপন্ন হয়, এটা পরে আমরা সহজ করে বুঝে নেব। অরূপ চিত্তগুলো আলোচনা করার জন্য বলতেছি যে অরূপ চিত্তগুলো বলতে ওই যে আকাশ নয়নতন, আকিঞ্চনান্তয়ন্তন, তারপরে না বিজ্ঞানান্তয়ন্তন, তারপরে আকিঞ্চনান্তয়ন্তন, নৈব সংজ্ঞান আশঙ্কা। এভাবে সব চিত্তগুলো এভাবে একটা একটা করে আলোচনা করতে বলছেন যে। মানে আকাশ অনন্তায়তন চিত্তের অবস্থা কিরকম? আকাশকে যখন বানতে মানে আকাশ নিয়ে যখন অর্থাৎ ভাবনা করে, আকাশ যখন অনন্ত হয় বানতে, তখন অর্থাৎ যে বিজ্ঞান দিয়ে চিন্তা করে, তো এই বিজ্ঞান দিয়ে মানে তাদের যে দেখতেছে তো এই বিজ্ঞানও অনন্ত। হ্যাঁ, এরপরে বিজ্ঞান মানে অর্থাৎ যে বিজ্ঞান যখন অনন্ত হয়ে যায়, তখন ওই যে যখন ওই যে একটা উদাহরণ আপনি মানে বলছিলেন আর কি, মোবাইলে যখন জুম করে আকিঞ্চা, মানে আকিঞ্চা তো মানতে ওই আরো মানে সূক্ষ্ম হিসেবে যদি দেখতে যাই, তখন আকিঞ্চনান্তয়ন্ত্র মানে একটা একদম অনন্ত হয়ে যায়। আর ওই যে নৈব সংজ্ঞান আশঙ্কা যখন আর কোনো সংজ্ঞায় নাই বানতে,
সংজ্ঞা হয়তো খুঁজে পাই না যখন অর্থাৎ এই যে একদম জুম দিয়ে চিন্তা করে আর কি বান্তে সাধক। আচ্ছা, জয়ন্ত বাবু বুঝছেন? বান্দা আপনাকে বলতে হবে মনে হয়। এমনি আগে থেকে তো আপনার এই চিত্রগুলো সম্পর্কে একটু ধারণা ছিল তো? হ্যাঁ বান্তে। আকাশ তো শূন্য, আমারটা তবে কি ডিস্টার্ব দিতেছে নাকি সবারটা ডিস্টার্ব দিতেছে? ওর কানেকশন না, আর কোনোটা ডিস্টার্ব দিতেছে না, শুধু কুটু বাবু ঢুকতে পারতেছে না। যে কুটু বাবুকে আমি এমনি ফোন করে রাখি। আকাশ কেন তিনি ওই আলম্বন ছাড়া আর পান না ওই মুহূর্তে? কারণ তিনি রূপস্কন্দের প্রতি সহ আমাদের যাবতীয় কার্যক্রম সবগুলোর প্রতি তিনি উপেক্ষা ভাব প্রাপ্ত হয়েছেন। কেন উপেক্ষা করেছেন, এগুলোকে কেন উপেক্ষা তিনি করেন ওই মুহূর্তে গিয়ে সাধক? উপেক্ষা করার কারণ হচ্ছে যে তিনি এই রূপের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো দেখেন। রূপের মধ্যে রূপ থাকলেই সকল প্রকারের সমস্যা উৎপত্তি হয়। এই জন্য তিনি রূপে উপেক্ষিত হয়ে গেছেন, উপেক্ষা করছেন রূপকে। তাই এখন উনি রূপীয় কোনো পদার্থের মধ্যে আর মনকে নিমজ্জিত করেন না, না করে থাকতে পারেন। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্রভান থেকেও জিজ্ঞেস করেছি, এটা কি অটোমেটিকভাবেই এই অরূপগোচর ধ্যানগুলো উৎপত্তি করতে পারে, নাকি কোনো গুরু সান্নিধ্য প্রয়োজন হয়? আমরা অতদূরও এখনো ত্রিপিটক এর মধ্যে আমরা দেখি নাই যা পড়াশোনা হয়েছে, মানে এগুলো গুরু ছাড়া লাভ করা যায় কিনা। কোথাও ছিল না তো। হ্যাঁ, এরকম তো আমরা কোথাও লেখা পাইনি, তো ভান্তিও এটা জানে না যে এই অরূপগোচর বিষয়গুলো আসলে গুরুর মধ্য দিয়েই মানে প্রাপ্ত হতে হয়। আবার সেখানে কথা থেকে যায়, সেটা ছাড়াও মানুষ প্রথম যদি কেউ লাভ করে এই বিষয়গুলো বা আদিকর্মিক যদি হয়, তাহলে তখন তিনি সেটা কিভাবে অধিগত করেন? কেউ না কেউ একজন তো এটা প্রথমে শিখতে হয়, শেখানোর পরে তারপর না সে গুরু হয় অন্যকে শেখানোর সময়ে। সে দৃষ্টিকোণ থেকে আবার বলা হচ্ছে যে না, এটা অটোমেটিকও পেতে পারে। সেই যুক্তি মতে তিনি কোথাও মন চিত্তকে নিবদ্ধিত করতে না পেরে তখন শূন্যের মধ্যে চিত্ত নিবদ্ধ করেন। বুঝাইতে পারছি মনে হয় দূর পর্যন্ত? না কেন তিনি মানে আকাশ অনন্তায়তন এর মধ্যে কেন আবিষ্কার করেন আকাশ অনন্তায়তন? কোন জায়গাতে তিনি চিত্ত রাখতে রাজি না। কেন চিত্ত রাখতে রাজি না? আমি ঠ্যাঙের মধ্যে যদি চিত্ত দিই,
এই গিরাটা কিছুক্ষণ পরে ব্যথা স্টার্ট হবে। বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি যদি চিত্ত দিই, তো সেখান থেকে আমার কি উৎপন্ন হচ্ছে? দুঃখ উৎপন্ন হচ্ছে, কষ্ট উৎপন্ন হচ্ছে, যন্ত্রণা উৎপন্ন হচ্ছে। সেজন্য কোনো রূপের প্রতি উনি রূপের মধ্যে উনি দৃষ্টি নিবদ্ধ না করে শূন্য জায়গার মধ্যে চিত্তকে নিবদ্ধ করে রেখে দেন। যখন রাখেন, আমাদের বিতর্কের কাজ হচ্ছে যে শূন্যে আটকে রাখা। বিতর্ক মনে আছে? আমি প্রথম যখন ধ্যানগুলো উত্তীর্ণ হয়ে আসছিলাম, ক্রমান্বয়ে আমার বিতর্ক চলে গেছে, বিতর্ক নাই। নাই মানে কি আমার দ্বিতীয় ধ্যানের মধ্যে কি বিতর্ক প্রয়োজন নাই? বিতর্ক আছে, অটোমেটিক থাকে যে তখন। এভাবে প্রত্যেকটা জায়গাতে এই ধ্যানগুলো অটোমেটিক থাকে। এই অল্পবচরের মধ্যে গিয়েও আমি যখন এখানে চিত্তকে ইয়ে করে দেব, টাঙিয়ে দেব বা প্রবেশ করাবো শূন্যের মধ্যে। আর বিচারের কাজ হচ্ছে যে এই শূন্যকে বিচার করা। আর বিচার যখন করতে যাই, এটার আয়তন, পরিধি হইতে শুরু করে যাবতীয় সবকিছু দেখতে শুরু করে বিচার। বুঝছেন? হ্যাঁ, বলতে এখানে বলতে একটা ছিল আর কি, সেটা হচ্ছে কি কি জানি একটা বলতেছিলাম, কেটে গেছে। আচ্ছা, বলতে আমি আবার আস্তে আস্তে আপনার মধ্যে আমি যখন বিচার করা শুরু করে, শূন্যকে বিচার করলে কি অবস্থা হবে চিন্তা করে দেখেন তো একটু করে। শূন্যের পরিধি, শূন্যের সাইজ, শূন্যের আকার, শূন্যের আয়তন, এগুলো সব দেখতে চাইবে না বিচারে? এই যখন দেখতে চায়, তখন তো আর সে কুল কিনারা পায় না। কুল কিনারা না পাইতে যতক্ষণ পর্যন্ত দেখার ইচ্ছা বা যতক্ষণ পর্যন্ত এটা সম্ভব ওনার ইয়ের মধ্যে থাকে, রুচিবোধের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত বিচার করতে থাকে, করতে এক পর্যায়ে তিনি বিশাল এবং ব্যাপক জায়গা ওনার বিচারে আয়ত্তভূত করে ফেলছে। তাতেও দেখতেছে যে এটার কোনো অন্ত নাই, কোনো শেষ নাই। শেষ পর্যন্ত তিনি অনন্ত বলতে বাধ্য হয়েছেন। বাপরে, শূন্য তো অনন্ত। এবং সেখানে আরেকটা ঘটনা ঘটে যেটার কারণে অরূপ হয়ে যায় মানুষ। সেটা কিরকম? ওই শূন্যতাকে আমরা আগে একসময় বলছিলাম আপনাদেরকে, যেমন কেউ যদি কেশা ভাবনা করে, চুল ভাবিত বহুলীকৃত, যে কোনো বিষয়ের সম্পর্কে ভাবিত এবং বহুলীকৃত করা, এটা এক একজনের কাছে এক এক রকম হয়। বহুলীকৃত যখন হয় তখন এটা অনেক বড় আকার ধারণ করে। কেন বড় আকার? আমরাই বানাই এরকম বড় করে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য কেমন জিনিসটা। এটা পুরো জুম করে দেখলে যেমন একটা পুরো বিষয়টা ভালো করে দেখতে পারি আমরা, অনেক সময় ছোট লেখা দেখতে পারি না আমরা, তাই এটাকে বড় করে জুম করে দেখি। ঠিক সাধকও এভাবে ধ্যান করার সময় প্রত্যেকটা জিনিসকে এরকম জুম করে দেখে। এই ক্ষেত্রেও সাধক যখন এই শূন্যতাকে যখন জুম করা শুরু করে বা শূন্যতাকে যখন সে দেখা শুরু করে, হ্যাঁ, এই শূন্যতার আকার বড় হতে শূন্যতায় পুরো সবকিছু দখল করে ফেলেছে। আমি কিভাবে এটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি? এটা তো আকিঞ্চার মনে হয় না বানতে? না, এটা এখনো আমি আকাশের মধ্যেই দেখাচ্ছি। আচ্ছা, আকাশের মধ্যে। আচ্ছা, আকাশের পরে মানে দেখুন, আমি একটা গোলক, এটা মনে করেন এটাই গোলটা, আমি এটাকে ভাবিত করছি, বহুলীকৃত করতেছি এই সাদা গোল্লাটাকে। হ্যাঁ, এটা বড় করতে এক পর্যায়ে গিয়ে আমার কাছে আমার
ধ্যান জগতের মধ্যে এই পুরো গোল্লাটাই সবকিছু দখল করে ফেলবে। এখানে আমি আর কোনো কিছু দেখবো না, পুরোটাই এই গোল্লা দেখবো, যে মানে আমার কাছে ঘরের দেওয়াল হইতে শুরু করে এগুলো কোনো কিছু আর চোখে পড়বে না। ঠিক একইভাবে শূন্যতাকে যখন এভাবে বড় করতে শিখে, বড় করে, তখন শূন্যই সবগুলোই প্রকটিত হয়, অন্য কিছু আর দেখা যায় না। পৃথিবী ওনার কাছে অদৃশ্য। আমি 2-3 রকম করে এখানে আসলাম, ব্যাপারটা বুঝছেন উপাসক? এই শূন্যকে বড় করতে গিয়ে, শূন্যকে জুম করতে গিয়ে, শূন্যকে প্রভাবিত করতে গিয়ে পুরো গ্রহ নক্ষত্র যত কিছু আছে, যত কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব শূন্যতায় গিলে ফেলছে। শূন্যতায় গিলে ফেলছে। এখানে 2 প্রকারে বলছি আমি। এক প্রকার হচ্ছে যে এটা শেষ নাই, এটার একদিক। আবার এই শূন্যতাকে যখন কেউ বড় করে, ওই মেরুদলার মতো, মেরুদলাটাকে আমি দেখতে দেখতে এটা এমন বড় হয়, এমন বিশাল হয়, পুরোটাই একদম পুরো মাটির জগৎ। এটা তখন বিশাল হয়, অন্য কিছু যেন নাই, আর দেখতে পাই না। যেমন আমি এই বলটার কথা বললাম, এখন বলটা বড় করতে করতে এখানে পুরো ঘরটার এগুলো সবকিছু আমার কাছে আর কিছু না, ওই বলেই পুরা দখল করে ফেলেছে। ঠিক একইভাবে সাধকের এই শূন্যতা যখন ভাবিত বহুলীকৃত হয়ে যায়, তখন ওদিকে অনন্ত, সেটাও তিনি উপলব্ধি করেন। আবার এদিক থেকে সবকিছু ওনার কাছে শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, শূন্যই পুরো দখল করে নেয়। এটা এক জিনিস। এই জন্য চিত্তের সঙ্গে সঙ্গে মানুষের মনের এই দেহের এই বিশাল পরিবর্তন অদৃশ্য, তখন শুধু দেহ না, ওনার কাছে পুরোই পৃথিবী অদৃশ্য। এবং সেই ধ্যানটার নাম হচ্ছে যে আকাশ অনন্ত আয়তন ভাবনা। আকাশ অনন্ত আয়তন ভাবনা, বুঝছেন? এদূর পর্যন্ত না? এতটুক পর্যন্ত বোঝা গেছে না? এটা করার আগে যে বিষয়টা আমরা পড়ে আসছিলাম আর কি, সেটা হচ্ছে কি আমাদের অরূপ, যদি অরূপে গেলে অরূপ থেকে রূপে আসার যে বিষয়টা, ওই যে ব্রহ্মবিহার ভাবনাটাও জানতে হবে। তা না হলে অরূপ খুঁজে পাবে না। এটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম মান থেকে। না, ব্রহ্মবিহার না, মৈত্রী না না না, এটা হচ্ছে যে করুণা ধ্যান, করুণা না, রূপবচর। রূপবচর ধ্যান করলে আবার রূপে ফিরে আসবে। রূপবচর থেকে তো রূপবচর যাবে না মানতে। হ্যাঁ, আবার যখন তিনি ডাউন করতে চাইবেন, ফিরে আসবে, আবার মানের নিচের দিকে কিভাবে আসবে করতে চাইবেন, ডাউন করার পদ্ধতি সরাসরিও মানে নেমে যাওয়া যায়, অরূপবচর থেকে সরাসরি স্বাভাবিক হওয়া যায়। কিন্তু আমরা যখন ইয়াতে দেখেছি, নবম সমাপত্তি, আচ্ছা, নবম সমাপত্তি ধ্যান আর কি, নবলোকোত্তর ধ্যান বা নবম সমাপত্তি ধ্যান, যেটা আমরা দেখেছিলাম অরহত এবং অনাগামী দুজনে করতে পারে, এটা জেনেছিলাম না? তবে ওনাদের ক্ষেত্রে এটা একটু ব্যবধান রয়েছে। অরূপ ধ্যান করার পরেও দেহ অরূপ হচ্ছে না, অরূপ ধ্যান করার পরেও সেখানে দেহ কিন্তু অরূপ হয় না, এটা কোয়ালিটি ভিন্ন আছে। কিন্তু এই পর্যায়ে কিন্তু যাচ্ছেন, আকাশ অনন্ত আয়তনে যাচ্ছেন, কিন্তু ইয়ে হচ্ছে না, কি বলে যে অরূপ হচ্ছে না। হ্যাঁ, অরূপ হচ্ছে না। তাহলে কিছু কিছু জায়গাতে এরকম পেয়েছি, সরাসরি অরূপবচর ধ্যানলাভী ব্যক্তিত্ব সরাসরি ধ্যানকে জিরু করে স্বাভাবিক হতে পারেন, অথবা রূপবচর ধ্যানে আসা
স্বাভাবিক রূপ হয়ে যায়। আচ্ছা আমরা আমার যেটুকু মনে পড়ছে বলতে রূপ থেকে রূপে আসতে হলে ওই বিষয়টা না জানলে ওই রূপে আসা যায় না, ওরকম রূপ ফিরে পাওয়া যায় না, ওরকম মনে পড়ছিলাম আমরা ওই ইয়েতে। তো হয়তো এটা ভুল হচ্ছে কোথাও আর কি আমার। আচ্ছা, না রূপে ফিরে আসা যাবে না এরকম কোনো ব্যাপার নাই। অরূপ থেকে আবার রূপে ফেরত আসতে এটা চিত্ত ইয়া হলেই আবার ইয়া চিত্ত চঞ্চল হলে মাত্র ইয়া আবার স্বাভাবিক হয়ে যায়, বুঝছেন? মানে ধ্যান ভঙ্গ হলে মাত্র আবার স্বাভাবিক। ধ্যান ভঙ্গ হলে মাত্র আবার স্বাভাবিক হয়ে যান। তবে ওই অনাগামী এবং অরহতরা যেই ধ্যান করেন ওটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা উঠেন এবং অধিষ্ঠানাদি কার্যক্রম সমাপন করেন। এখানে আলাদা কিছু ওটা তো হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার। ওটা তো ওনারা অধিষ্ঠান করে, অধিষ্ঠান বরাবর শেষ হয়ে গেলে অটোমেটিকলি চলে আসে আমার রূপের মধ্যে। এটা তো জান, ঠিক আছে। আমাদের সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পূর্বে তিনি এই অরূপবচ ধ্যান করেছেন। করে তিনি কেন সন্তুষ্ট হন নাই, কেন তৃপ্ত হন নাই? কারণ উনি যখন ধ্যান থেকে উঠতেন আবার মনের মধ্যে সেই আগের সমস্ত বিষয়গুলো আবার বাসা বেঁধে যাইত। যতক্ষণ ধ্যানে থাকতেন ততক্ষণ কোনো সমস্যা নাই। আর ধ্যান থেকে আবার উঠেছেন, আবার সমস্ত লোভ দেশ মোহ আবার জাগরিত। তো বলছে না এরকম হলে কিভাবে হবে? এরকম হলে এটা তো হচ্ছে না। ওনার যে গুরুর বৃন্দ ছিল, গুরুবৃন্দ যারা ছিলেন তারা বলছেন যে না এভাবেই মানে এই সুখটাকে তুমি পেতে চাইলে এই অবস্থাতেই রেখে দিতে হবে, এই অবস্থাতেই রেখে দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা আকাশ অনন্তায়তন ধ্যান আলোচনা করতে গিয়ে এগুলো বললাম না। আকাশ অনন্তায়তনটা বুঝছেন এখন? আকাশ থেকে বিজ্ঞানে, বিজ্ঞান অনন্তায়তন ভাবনা। যে কোনো বিষয় দেখার জন্য, যে কোনো বিষয় জানার জন্য ওই বিষয়ে আমাদের বিজ্ঞান স্থাপিত করতে হয়। এটা তো আমরা প্রত্যেকে জানি। এখন আমি যে বিষয়টা দেখব, যে বিষয়টা শুনব, যে বিষয়টা অনুভব করব, সেখানেই আমার বিজ্ঞান নিবদ্ধ হয়ে যায় না? মানে চিত্ত, বিজ্ঞান মানে চিত্ত, চিত্ত নিবদ্ধ হয়ে যায় না? তো এই যে চিত্ত নিবদ্ধ হলো, এখন চিত্ত এতক্ষণ কাকে দেখতেছে? যে অনন্ত আকাশকে। তো অনন্ত আকাশকে দেখতে গেলে অনন্ত বিজ্ঞানও প্রয়োজন হবে না? জানতে হলে, হ্যাঁ, অনন্ত আকাশকে জানতে হলে বিজ্ঞানও অনন্ত করতে হয়েছে না? বিজ্ঞানের প্রয়োজন আছে। হ্যাঁ, এই ওমা, তখন সাধক এই পর্যায়ে গিয়ে দেখেন যে আমার বিজ্ঞানও তো অনন্ত, শুধু যে আকাশ অনন্ত এমন তো নয়, বিজ্ঞানও অনন্ত। তখন বিজ্ঞান অনন্তায়তন ভাবনা ওনার কমপ্লিট হয়। এটা দ্বিতীয় পর্যায়ের। তৃতীয় পর্যায়ের মধ্যে আকিঞ্চ আয়তন, আকিঞ্চ আয়তন বলতে বিজ্ঞানের অস্তিত্ব, বিজ্ঞানের অন্যান্য অঙ্গ যেগুলো আছে, মনে করেন সংজ্ঞা এটার মধ্যে একটা অঙ্গ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এরকম না?
বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, অথবা আমরা ওইভাবেও দেখতে পারি সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে, ওইভাবেও দেখতে পারি, অথবা বিজ্ঞান এখন যেভাবে ছড়িয়ে আছে, ছড়িয়ে থাকা অবস্থায় বিজ্ঞানের অস্তিত্বটা কেমন। আমি এই জায়গাটাতেই ছবির উদাহরণ ব্যবহার করেছিলাম। ছবিটা মনে করেন এত বড়, সেখানে নাক সুস্পষ্ট ছিল। যখন আমি এটাকে বড় করে ফেলেছি, তখন আমি নাকটা দেখার চেষ্টা করতেছি, নাক এখানে আর কোনোভাবে স্পষ্টীভূত হচ্ছে না, নাকটা কোনোভাবেই আর দেখা যাচ্ছে না। খুব হালকা এবং ঝাপসাভাবে দেখা যাচ্ছে, আকিঞ্চ একটু বোঝা যাচ্ছে, কোনো রকম একটা আভাস। আকিঞ্চ, কিঞ্চনের অভাব বা আকিঞ্চ বলা হচ্ছে এখানে কিঞ্চনের অভাব, একটুরও অভাব, মানে কিঞ্চন বলতে একটুরও অভাব। উপাসক বুঝতে পারছেন? মানে বিজ্ঞানের অবস্থা তখন এত নরবর হয়েছে, এত সূক্ষ্ম হয়েছে, একটুরও অভাব। এটা কেন অভাব হয়েছে? ওই যে বিচার এর কার্যক্রম যখন সে শুরু করে, তখন প্রত্যেকটা বিষয়কে বিচার করতে 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 তন্ন তন্ন করে খুঁজে, তো আর খুঁজতে গেলে এগুলোকে ভালো করে দেখতে হবে, পার্ট পার্ট একদম টেনে 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 দেখেও প্রত্যেকটা বিষয়কে। এই দেখতে গিয়ে তখন এটাকে খুব এমত অবস্থায় তিনি দেখতে পান, আকিঞ্চ আয়তন, আকিঞ্চ আয়তন বলা হয়, মানে খুব সূক্ষ্ম হয়ে গেছে আকিঞ্চ। তারপরে হচ্ছে যে সংজ্ঞা, এই বিজ্ঞানকে যে দেখতেছে, কে দেখতেছে? সংজ্ঞা। বা এই ক্ষেত্রে যেমন আমরা ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে সংজ্ঞা আছে না? আছে। হ্যাঁ, এই সংজ্ঞার দ্বারাই কিন্তু আমরা ওই বিজ্ঞানের অস্তিত্ব বুঝতে পারি বা জানতে পারি, যদিও বা এখানে একটা কোনোটা ছাড়াই কোনোটা নয়। তারপরে এখানে সংজ্ঞার আগের ধাপ কি বিজ্ঞান মানতে, বিজ্ঞান আগের ধাপ আর কি। হ্যাঁ, এই সংজ্ঞাকে তিনি তখন দেখেন। আগেরটা তো হচ্ছে যে পুরো বিজ্ঞানের প্রত্যেকটা অস্তিত্বকে নিয়ে দেখা শুরু করেছেন, এরপরটা একটা নির্দিষ্ট, তিনি শুধু সংজ্ঞাকে দেখতেছেন, সংজ্ঞাকে পুরা, মানে এটা আরো সূক্ষ্ম পর্যায়ে গিয়ে তিনি সংজ্ঞাকে বিচার করেন, সংজ্ঞাকে দেখেন। দেখতে দেখতে তখন তিনি সংজ্ঞারও অস্তিত্ব আছে নাই এমন একটা অবস্থাতে চলে যান। নাই বলে উনি বলতে পারতেছে না, কারণ উনি নিজেই এটাকে ইয়ে করার মাধ্যমে, জুম করার মাধ্যমে নিজেই করেছেন, যেটা ওনার নিজের কাছে ধারণা আছে, সংজ্ঞা আছে। আবার আছে বলছি ঠিক আছে, কিন্তু কই, আমি তো কাউকে দেখানোর মতো পরিস্থিতি পাচ্ছি না, দেখতেছি না কিচ্ছু না। হ্যাঁ, এদিকে বলতেছে আবার নাই, আবার বলছে আছে, আবার বলছে নাই। যেমন বেলুনের মধ্যে কিছু একটা আঁকা ছিল আগে, আমি যখন এটা ফুলিয়ে একটা ইয়ে করে ফেলেছি বেশি, তখন বেলুনের সেই বেলুনের লেখাগুলো আর দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে না এদিকে আমি নাই বলতেছি আপাতত, কিন্তু আমি জানি যে বেলুনের বাতাসগুলো যখন ছেড়ে দেব, আবার সেই লেখাটা দেখা যাবে। এরকম একটা পর্যায়ে চিত্তের অবস্থা, নৈব সংজ্ঞা, না সংজ্ঞা, আয়তন, নাই, সরাসরি এরকমও বলা যাচ্ছে না কথাটা, মানে এরকমই, মানে এই কথাটার পুরো সারমর্ম হচ্ছে যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা, এটা আসলে বোঝানোর মতো এরকম ভাষা। বুঝতে পারছেন এই চারটা পর্যায়? তিনটা মাত্র ক্লিয়ার হচ্ছে। নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তনটা একটু মনে হয় অন্য উদাহরণ আমরা আগে কি পাইছিলাম যে
না এটা ঠিক আছে তো দাদা, যেটা লাস্টের দুটোটা প্রায় একই সেম, লাস্টের দুটোটা মানে প্রায় একই। সংজ্ঞা আছে অথবা নাই, সংজ্ঞা আছে নাই, এইভাবে মানে বুঝাচ্ছে আর কি। ওখানে তিনি ওইটা কি, হ্যাঁ না উদাহরণটা দিই আর কি। ওইটা আচ্ছা ওটা তো দুইটা সেম হয়ে গেল, সেটা কি ওই যেটা আমরা শেষের ছবি দুটো কি, প্রায় হ্যাঁ সেমই, প্রায় সেম। শেষের দুটো প্রায় সেমই। ওই তারপরে আকিঞ্চাকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম মানে করে দেখার পরে তারপরে আকিঞ্চ না আকিঞ্চের কিন্তু মধ্যে তো না কিন্তু এর সংজ্ঞা আকিঞ্চের মধ্যে এটা মানে কিঞ্চনের অভাব, এক কিঞ্চন মানে কিঞ্চনের অভাব, একটু, হ্যাঁ মানে এই একটুর অভাব, মানে একটু বলতেও পারতেছে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে, মানে একটু আছে এটা বলতে পারতেছে না, মানে কিঞ্চনের অভাব মানে কিঞ্চিত হালকা, একদম হালকা। তো ওই হালকা জায়গাটাকে এখন যখন আমি এখানে বিচার প্রয়োগ করেছি, আবার আমার মূল কাজ কিন্তু ওগুলো সবগুলো চলে। আমি যখন পরবর্তী পর্যায়ে আমি যখন ইয়ে করেছি, আকিঞ্চার মধ্যে যখন দৃষ্টিপাত করেছি, আকিঞ্চার মধ্যে যখন দৃষ্টিপাত করেছি, আকিঞ্চার সংজ্ঞা নিয়ে, আকিঞ্চার মধ্যে যখন আকিঞ্চাকে যখন সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছি, সংজ্ঞা খুঁজতেছি আমি, তখন সেখানে সংজ্ঞাই খুঁজে পাচ্ছি না, আর নৈব সংজ্ঞা মানে সংজ্ঞা তো নাই, নৈব সংজ্ঞা। আবার এদিকে বলছে নৈব সংজ্ঞা না সংজ্ঞা। হ্যাঁ, আমরা আরেকটা সুন্দর একটা উদাহরণ দিয়েছিলাম এটার জন্য, কি আমি এখন ভুলে গেছি। আমি সেটাই চাষের মধ্যে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কি একটা উদাহরণ ছিল আরো একটা উদাহরণ ছিল এটার জন্য। হ্যাঁ আচ্ছা, এটা কোন সময় ইয়ে হলে থাকো। যাই হোক, তারপরে এমনি কিন্তু আবার এগুলোর এমনি জন্য মানে ক্লিয়ার ভাবে বুঝে গেছে। এগুলোর জন্য অনুবাদকগণ একটি কথা বলেছেন, এই বিষয়গুলো পঞ্চম ধ্যান লাভ করার আগে, রূপগোচর পঞ্চম ধ্যান লাভ করার আগে এমনিতে বোঝাও যায় না, বোঝা সম্ভব না, তারপরও আমরা বোঝার চেষ্টা করতেছি যে এমনি, হ্যাঁ এমনি কিন্তু এগুলো বোঝা সম্ভব হয় না। আচ্ছা, যাই হোক, এই অবস্থাতে চিত্তের যে অবস্থাগুলো তৈরি হয়, চিত্তের মধ্যে যে বিষয়গুলো যুক্ত হয়, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করতেছি যেগুলো। হ্যাঁ বলতে হ্যাঁ, তারপরে আচ্ছা, একইভাবে আমরা একটু আগে যেটা পড়লাম, অনুরূপভাবে জন্মানোর জন্য মার্গ ব্যবহার করেন, তখন পুরোপুরি আকাশ আয়তন অতিক্রম করে বিজ্ঞান আয়তন সংযুক্ত হয়ে সুখ পরিত্যাগ করে প্রকাশগত চতুর্দিন উৎপন্ন করে অবস্থা করেন। সেই সময় তার স্পর্শ হয়, বিক্ষেপ হয়, এই ধর্মগুলি হচ্ছে কুশল। একে বলা হচ্ছে কি পুরোপুরি বিজ্ঞান আয়তন অতিক্রম করে আকিঞ্চন আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে, মানে একটা পর একটা সংজ্ঞাযুক্ত হয়ে সুখ পরিত্যাগ করে উপেক্ষা সহগত চতুর্থ দিন উৎপন্ন করে অবস্থান করেন। এখানে একটা জিনিস বোঝার আছে, আকিঞ্চায়তন সংজ্ঞাযুক্ত হয়ে, বুঝছেন, মানে এখন পরবর্তী ধাপ আকিঞ্চের মধ্যে সংজ্ঞাযুক্ত করেছেন, মানে এতক্ষণ সংজ্ঞাটা ছিল পুরো বিজ্ঞানের মধ্যে, বুঝছেন, মানে পুরো বিজ্ঞান জুড়েই ওনার সংজ্ঞা ছিল, বিজ্ঞানকে দেখতে গিয়ে বিজ্ঞানের মধ্যে সংজ্ঞা চলে গেছে, বুঝছেন। এর আগে সংজ্ঞা ছিল যে কোথায়, আকাশের মধ্যে, আকাশকে সংজ্ঞায়িত করেছে। হ্যাঁ, আকাশকে বাদ দিয়ে পরবর্তীতে আমার বিজ্ঞানের কি পরিস্থিতি, ওমা বিজ্ঞানের মধ্যে তখন সংজ্ঞায়িত করেছেন। এখন সংজ্ঞায়িত করেছে কোথায়, আকিঞ্চের মধ্যে একটু জায়গাতে, মানে এটা যখন ওই যে জুম করলো, বড় করলো, বড় একটা সুতার মতো জায়গার মধ্যে ইয়ে করেছে, এখানে আকিঞ্চের মধ্যে এই সংজ্ঞা নিক্ষেপ করেছে। এবার আরো জুম করা সংজ্ঞার মধ্যে এখন সংজ্ঞা যুক্ত করেছে, বুঝছেন, সংজ্ঞার মধ্যে সংজ্ঞা যুক্ত করেছে এখন লাস্টেরটা। লাস্ট বলতে কি পুরোপুরি আকিঞ্চন আয়তন অতিক্রম করে আকিঞ্চন আয়তন নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন সংজ্ঞাযুক্ত হয়, বুঝছেন। এখন যখন সংজ্ঞাতে যখন তিনি যুক্ত করেছেন, তখন আর এটা যুক্ত করলে মাত্র ধ্যানের কাজ হচ্ছে যে, ভাবনার কাজ হচ্ছে যে ভাবিত করা,
বহুলীকৃত করে ফেলা। যখন বহুলীকৃত করছে তখন সংজ্ঞারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যে আর কত নাম্বার হতো 268 বাট আর ফর দ্য এক্সেপশন নি আর বই রঙের প্রাইস সেম। আচ্ছা তাইলে এখন কামাবতী কুশলে আসছে এবং যাব আর কি মানতাম না এখন 3 ভূমির কুশল এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ ওই নবী সংখ্যা না সংখ্যা তুমি শেষ মানতে। তিন ভূমির কুশল এগুলো পরে আসছে, এগুলো সংক্ষিপ্ত করে দিয়েছে আর কি একটু একটু। কামরূপ ও কামরূপ কামরূপ ও রূপ। আচ্ছা এগুলো হ্যাঁ এগুলো তো সবগুলো যেগুলো পরে আসছি সেই সময় মনুষ্য সহগত জ্ঞান সম্পর্কযুক্ত মধ্যে মানে হীন মধ্যম উত্তম। সুকুমার বাবু আমরা এই বই সম্পর্কে কি একটা কথা পড়ছিলাম ধর্মসঙ্গিনী সম্পর্কে, মনে আছে? ওই দিন কি একটা কথা পড়ছিলাম যে ধর্মসঙ্গিনী আমাদের শুধু চিত্ত না, পুরো অভিধর্মের ওটা আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ছি না, এটাও অর্থ সংগ্রহ, পুরো অভিধর্মের এটার সারসংক্ষেপ। অবশ্যই তো বানতে এখান থেকে তো নিচে এগুলা ওখানে ধর্মসঙ্গিনী বুঝছেন? ধর্মসঙ্গিনীর মধ্যে পুরো আপনার ধাতু চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ চারটা আছে। ওইটা তো চারটা আছে। হ্যাঁ এটাও হচ্ছে, এটাও অর্থ সংগ্রহের মতো বই। ও আচ্ছা। তবে অর্থ সংগ্রহটা ছোট, এটা একটু আরেকটু বড় সাইজ। এটার আবার ইয়ে আছে, অট্টকথা আছে, তখন এটা আরো ক্লিয়ার হবে। এটা অট্টকথা তো ভালো হতো বলতে। হ্যাঁ অট্টকথা এখনো ইয়ে হয় না, ছাপানো হয় না বোধহয়। ও আচ্ছা ছাপানো হলে পাইনি তো। ছাপানো না, অনুবাদের কাজ শেষ হয়েছে কিনা তো শেষ হবার কথা না এতদিনে। কারণ এটা অনুবাদটা তো শেষ সময় ফেলতো, কারণ এটা তো খুব গুরুত্বপূর্ণ। তাইলে গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা বলতে সংক্ষিপ্ত করা আছে আর কি। এটা ওই আমরা আগে পড়েছিলাম না কুশল কাম রূপের কুশল গুলা কুশল চিত্র পড়ছিলাম না, এটা সবগুলো একই জিনিস। তো এখানে বলা হচ্ছে কি যে সময়ে সমন্বয় জ্ঞান সংযুক্ত হীন মধ্যম উত্তম ছন্দ অধিপতিযুক্ত প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন। প্রয়োজন শক্তি সম্পন্ন হচ্ছে ছন্দ অধিপতিযুক্ত বাংলা। তারপর হচ্ছে বীর্য অধিপতিযুক্ত, চিত্ত অধিপতিযুক্ত, মীমাংসা অধিপতিযুক্ত, ছন্দ অধিপতিযুক্ত হীন মধ্যম উত্তম, বীর্য অধিপতিযুক্ত হীন মধ্যম উত্তম, চিত্ত অধিপতিযুক্ত। বুঝার কিছু আছে না বানতে? আমরা তো এগুলো এভাবে টেনে গেছি আর কি। তাহলে এখন আমরা কত নাম্বার থেকে আবার ইয়ে করব? এগুলো একদম মানতে ওই এখন আমরা কুশলে যাব, লোকোত্তরে যাব, যা লোকোত্তর কুশলে আর কি। আচ্ছা রূপবোধ কুশলে একই তাহলে। হ্যাঁ এগুলো পড়ে আসছি। দাদা মানে অর্থাৎ যে আমরা যেগুলো পরে আসছি সেগুলো কি আবার মানে তোদের যে বুঝেছে আর কি। অর্থাৎ ওই একটা চিত্ত দিয়ে ওই এখানে যে সে সময়ে মনুষ্য সহগত জ্ঞান সম্পর্কযুক্ত, এই জ্ঞান সম্পর্কযুক্তটা মানে হীন হবে, উত্তম হবে, মধ্যম হবে আর কি, মধ্যম উত্তম হবে। তো এভাবে মানে আবার চন্দ্রাধিপতি, বীর্যাধিপতি, এইভাবে মানে যেগুলা একদম অভিক্ষেপ পর্যন্ত আর কি, হীন মধ্যম উত্তম এভাবে মানে হয়ে যাবে। কামবচর, রূপবচর, অরূপবচর এভাবে শুধু টেনে দিয়েছে, পূর্ববৎ মানে দিয়ে ওই টেনে দিয়েছে আর কি। তবে এই বিষয়টা আমার কাছে পরিষ্কার হওয়ার কারণ হচ্ছে যে ওই পাঠান
পড়ার কারণে একটু করে যে আমরা পাঠান ধরছিলাম, হ্যাঁ বাদ এখানে অধিপতি গুলো আসছে, আমি সেটা বলতেছিলাম না, পাঠান ধরার পাঠানের কারণে কারণে আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, নাইলে আমি এমনি পড়তাম শুধু কিন্তু কিছুই বুঝতাম না। এটা একটু যেটা বুঝেছি এটা হচ্ছে পাঠানটা পড়ে আসার কারণে। চিত্ত, একই চিত্ত অনেক প্রকারের হয়ে যেতে পারে, এক এক চৈতসিক এক এক রকম করে ঢুকবে। একই চৈতসিক 1 থেকে মনে করেন 100 পর্যন্ত ওটার পাওয়ার, বা 1 থেকে 1000 পর্যন্ত পাওয়ার, বা 1 থেকে 1 লক্ষ পর্যন্ত ওটার পাওয়ার। তো ওখানে পাওয়ার গেছে মনে করেন কোনোটাতে পাওয়ার পড়েছে যে 1, কোনোটাতে 2, কোনোটাতে 1 লক্ষ, কোনোটাতে 10 লক্ষ, এরকম করে ওই পাওয়ারের ব্যাস কম অনুযায়ীও ওই চিত্তের কার্যক্রম অন্যরকম হয়ে যেতে পারে। হ্যাঁ বাদ আপনি রঙের উদাহরণ যেটা দিচ্ছেন ওটার মতো। হ্যাঁ, তো এই বিষয়টাকেই এখানে সাজানো হয়েছে। ওটা মাত্র উদাহরণটা খুবই চমৎকার। আমি মনে করি আমরা সবাই একজন এক রকম করে রঙের মতো করে পার্সেন্টেজ পেয়ে আমরা জন্ম নিয়েছি। এই জন্য একজনের হাত একজনের হাত মিল নেই, সবকিছু মিল নাই। এই জন্য দেখছেন না সারা ওয়ার্ল্ডের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের আঙ্গুলের মিল নেই, মিল থাকার প্রশ্নটা আসে। হ্যাঁ সেটাই। তারপরে চোখের ইয়েগুলো মিল নেই, কোনো কিছু মিল নাই, চোখের ইয়েটা মিল নেই। তাহলে আমরা লোকোত্তর কুশল করবো না? হ্যাঁ লোকোত্তর কুশল সুকন বাবু মেন বইতে দেখেন। দেখতেছি শুধু অগ্রগতির উপায়। আচ্ছা, লোকোত্তর কুশল সম্পর্কে এমনি তো আমরা আগে অনেক আলোচনা করেছি। সব কথার মধ্যে এক কথা হচ্ছে মাজ্জিমা পাটিপাদা। এটা বুদ্ধের মধ্যম প্রতিপদা হচ্ছে কি আর্যষ্টাঙ্গিক মার্গ বলেছে না? হ্যাঁ বানতে মাজ্জিমা পাটিপাদা। মাজ্জিমা পাটিপাদা বিষয়টা কিরকম? সুকুমার বাবু কোনো উদাহরণের মাধ্যমে বুঝাইতে পারবেন? আপনি বুঝালে ভালো হবে, বুঝলেও বুঝাইতে পারি না ভালো করে। বানতে ওদিকে ওই মাঝিও প্রতিপদা আমাদের ইয়ে করতে হবে যে আপনার ওই যে আমরা তো এখানে শীল সমাধি প্রজ্ঞা, ওখানে আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। এখন এই মার্গত পথ তাইলে আমাদের ইয়ার মধ্যে একসময় আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ধর্মচক্র প্রবর্তন সূত্র বলার সময় একটা লাইন আছে, খুব সুন্দর একটা লাইন, বেশি গম্ভীর বিষয়টা, অত্যন্ত গম্ভীর। কামনা এবং এদিকে ভোগবিলাস এবং কিছু সাধন, ভোগবিলাস এবং কিছু সাধন দুই অন্ত পরিহার করিয়া, একটা কথা আছে না এরকম, দুয়েমে ভিক্ষাবে, একদম প্রথমে এই লাইনটা এই সুকুমার বাবু মুখস্থ আছে, বলেন তো। আমার মুখস্থ নাই বানতে। দুয়েমে ভিক্ষাবে আন্তা পাব্বা জিতে না সেবিতাব্বা, দুই অন্ত পরিহার করে মধ্যম পথ দিয়ে হাঁটা, একদম মধ্যম বিন্দুতে। কামসুখ এবং আত্মপীড়ন, নিজেকে কষ্ট দেওয়ার যে ব্যাপার আছে, না খেয়ে বা শারীরিকভাবে কিছু সাধন করে
ওইদিকে কামসুখ বর্জন, এদিকে আত্মপীড়ন বর্জন, দুইটার মাঝামাঝি করে চলা। এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওখানে চিত্তের জায়গাতে গিয়েও ঠিক মধ্যস্থলে রেখে দিতে হয়। এই দিক দোনো দিক বাদ দিয়ে ঠিক এক সুখটাকে পরিহার করে দুঃখটাকে পরিহার করে। হ্যাঁ, চলবে। এই রূপবচর ধ্যান যেগুলো আছে এগুলো কিন্তু ওই সুখেরই অন্তর্গত। আবার যদিও বা এটাতে যাওয়ার জন্য আপনাকে ওই জাতীয় অনেক বিষয় বর্জন করে করে আসতে হয়েছে, কিন্তু এগুলোও কিন্তু কি আছে, আরো এগুলোও সুখের বিষয় আছে সেখানে, একদম অরূপবচর পর্যন্ত কিন্তু এগুলো সবগুলো সুখ বেদনায় আবিষ্ট, সুখ বেদনায় নিবদ্ধ। এই সুখ এবং দুঃখ দুইটাকে বর্জন করে ঠিক মধ্যমা পাটিপাতা এই রাস্তাতে চলা, এটা হচ্ছে মধ্যম পন্থা। এটাই বুদ্ধের আবিষ্কার। আমি এটা পাচ্ছি না যে এটা একটা সুন্দর উদাহরণ বাইর করতে হবে। আমরা কালকে করবো, টাইম শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা তাইলে কালকে এই লোকোত্তর কুশলগুলো ভালো করে একটা একটা করে আলোচনা করব না? হ্যাঁ, তবে অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে এমন অনেক বিষয় ছিল না যেটা আমরা এখানে পেয়েছি। এরকম অনেক বিষয় আমরা পাইনি। এটা পড়াতে অনেক উপকার কিন্তু তারপরও হয়েছে, যদিও বা কম বুঝতে পেরেছি আমরা। এখানে মধ্যে আমি যেটা বুঝতেছি আর কি, এখানে মিক্স করা, আমরা অভিধর্ম সংখ্যা তো পড়ে আসার কারণ এখানে এই কিছু কিছু প্রথম দিক থেকে পাচ্ছি আর কি, গানাগানি করে করে কিছু কিছু পাচ্ছি, কিন্তু এগুলো সব একদম গন্ড ফেসাল করানো আছে। কারণ এখানে বিভিন্ন এর মধ্যে আমরা পাঠানো ঢুকছে। হ্যাঁ, গন্ড ফেসাল কারণ হচ্ছে যে মাতিকা মুখস্থ করতে হয়, মাতিকা তো আমরা কেউ মুখস্থ করি নাই। হ্যাঁ, অভিধর্ম অর্থ সংগ্রহ করতে পারছি, মুখস্থ না করলেও আমরা পেজগুলো হাতে নিয়ে নিয়ে রাখছি, সেজন্য আমরা এটা করতে পারছি। কিন্তু এখানে বলা হচ্ছে যে মাতিকা মুখস্থ না করলে এগুলো পড়া যায় না, কারণ সবগুলো একরকম লাগে আমাদের, সেই কারণে আর কি। যাই হোক, মাতিকা মানিতে বাদে সূচিপত্র এখানে এগুলো তো আর কি, সূচিপত্র তো এমনি স্বাভাবিকভাবে সূচিপত্র বললেও, কিন্তু এখানে মাতিকাগুলো মুখস্থ রাখতে বলতেছে। মাতিকা মুখস্থ করলে তখন এটা ক্লিয়ার হবে বলা হচ্ছে আর কি। যাই হোক, অট্টকথা বের হলে তখন আমরা অট্টকথা পরে আরো ক্লিয়ার করব। আর এটা তো যেহেতু সংগ্রহ, অর্থ সংগ্রহের মতো বিষয়, প্রত্যেকটা আলাদা আলাদা যখন পড়বো আমরা, ধাতুকথা হইতে শুরু করে যাবতীয় সবগুলো যখন আলাদা আলাদা করে পড়ে ফেলবো, তখন হয়ে যাবে, আরো আর একটু পরিষ্কার হবে আর কি বিষয়টা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, পূর্বান্তে দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চার পুত্রাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্ম সহায়তা দান করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসুখ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।